আমন্ত্রণ যাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। আর আজকের দিনটা মধ্যপ্রাচ্যের জন্য একেবারেই সাধারণ কোনো দিন নয়। ইয়েমেনের একটা বন্দরে 24 ঘন্টারও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার মিসাইল আর ড্রোন হামলা হয়েছে। ইরানের সেনাবাহিনী প্রকাশ্যে বলেছে, কোনো মার্কিন সেনার পা যদি ইরানের মাটিতে পড়ে সেই পা তারা কেটে দেবে। হরমুজ প্রণালী খোলা নিয়ে ইরানের শর্ত আগের চেয়ে আরও কঠিন হয়েছে। আর আমেরিকা এবার বোমা মিসাইলের পথ ছেড়ে ইরানের সবচেয়ে দুর্বল জায়গাতে আঘাত করছে। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই চারটি খবরই আমরা এক এক করে বিস্তারিতভাবে দেখব। তাই শুরু করছি ইয়েমেন দিয়ে। দর্শক বন্ধুরা, ইয়েমেনে হুতি বাহিনী আর সরকারি বাহিনীর মধ্যে লড়াই এখন আগের চেয়ে অনেক বেশি বিপজ্জনক জায়গায় পৌঁছে গেছে। কেন বলছি? কারণ আল মুখা বন্দরে 24 ঘন্টারও কম সময়ের ব্যবধানে হুতিরা আবার মিসাইল আর ড্রোন হামলা চালিয়েছে। প্রথম হামলার খবরটা এর আগের ভিডিওতেই আমি আপনাদের বিস্তারিতভাবে জানিয়েছিলাম, ভিডিওটা শর্ট ছিল। এটা দ্বিতীয় হামলার খবর। আজ 10ই আগস্ট প্রকাশিত রিপোর্ট এবং হুতিদের প্রকাশ করা ভিডিও অনুযায়ী ইয়েমেনের পশ্চিম উপকূলে অবস্থিত মোখা শহর এবং সেখানকার বাণিজ্যিক বন্দরে এই নতুন হামলাটি চালানো হয়। হুতিদের গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে একাধিক ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন ছোড়ার দৃশ্য দেখানো হয়েছে। ইয়েমেনের সেনাবাহিনী কি বলছে এই বিষয়ে? দর্শক বন্ধুরা, তাদের দাবি, এই হামলার সময় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত 6টি হুতি ড্রোনকে আকাশেই গুলি করে নামিয়েছে, আর 2টি ব্যালিস্টিক মিসাইল সমুদ্রে গিয়ে পড়েছে, লক্ষ্যবস্তু পর্যন্ত পৌঁছতেই পারেনি। অর্থাৎ তাদের বক্তব্য হলো এই হামলা ব্যর্থ করে দেয়া হয়েছে। অন্যদিকে হুতিদের সামরিক মুখপাত্র তিনি বলেছেন, এই অভিযানে আল মুখা এলাকায় থাকা সৌদি সেনাদের অবস্থান এবং অস্ত্রের গুদামকে নিশানা করা হয়েছে। এখানে একটা বিষয় একটু বুঝতে হবে, হুতিরা যাদের এই সৌদি সেনা বলছে, তারা আসলে ইয়েমেনের সেই সরকারের সেনা যে সরকারকে গোটা দুনিয়া স্বীকৃতি দেয়। তারা সৌদি আরবের কাছ থেকে অস্ত্র আর সমর্থন পায়, এই জন্যই হুতিদের চোখে তারা সৌদির সেনা। এই কথাটা বারবার মনে করিয়ে দেওয়া দরকার, কারণ তা না হলে গোটা ছবিটাই গুলিয়ে যায় যারা জানেন না তাদের কাছে। ইয়েমেনের ভিতরেই কার্যত দুটো সরকারের মধ্যে লড়াই চলছে। কিন্তু দর্শক বন্ধুরা, এই হামলাটা হঠাৎ করে হয়নি। এর কয়েক ঘন্টা আগেই, যেমনটা আমি আগে বললাম, আল মুখা বন্দরে আরও একটা বড় হামলা হয়েছিল। সেই হামলায় অন্তত 11 জন মারা যান এবং যাদের মধ্যে 8 জন ছিলেন সেনা আর 3 জন সাধারণ নাগরিক। আহত হয়েছিলেন আরও 32 জন। সেই হামলায় আল মুখা বন্দরের বড় ধরনের ক্ষতিও হয়েছে। এই রিপোর্ট অনুযায়ী বন্দরের ভবন, বাণিজ্যিক মালপত্র এবং খাদ্য সরবরাহের যে জিনিসপত্র সেগুলোও নষ্ট হয়েছে। অর্থাৎ যে বন্দরটিকে ইয়েমেনের বাণিজ্য আর প্রয়োজনীয় সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ বলে ধরা হয়, সেই জায়গাটায় এখন যুদ্ধের ময়দান হয়ে উঠেছে। হুতিদের বক্তব্য, তারা সেই অস্ত্র আর সেনাদেরই নিশানা করছে যা তাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। আর ইয়েমেনের স্বীকৃত সরকার আগেই অভিযোগ তুলেছে যে হুতিরা বন্দর, বিমানবন্দর আর বাণিজ্যিক স্থাপনায় হামলা চালিয়ে সাধারণ ইয়েমেনি মানুষের জীবনকে আরও কঠিন করে তুলেছে। কিন্তু আসল প্রশ্নটা তো এখানেই, হুতিরা বারবার এই আল মুখা বন্দরেই হামলা করছে কেন? দেখুন, এটা কেবল একটা সাধারণ সামরিক হামলা নাও হতে পারে, এর পেছনে একটা বড় কৌশলগত উদ্দেশ্যও থাকতে পারে। বিশেষজ্ঞদের ধারণা, হুতিরা এই হামলার মাধ্যমে আল মুখা বন্দরের উপর আবার নিজেদের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা করছে। খেয়াল করুন, এখানে আমি এই আবার শব্দটা আবার ব্যবহার করছি, কারণ এই বন্দর একসময় হুতিদের নিয়ন্ত্রণে ছিল। 2015 থেকে 2017 সাল পর্যন্ত প্রায় 2 বছর আল মুখা বন্দর এই হুতিদের নিয়ন্ত্রণে ছিল। এরপর সৌদি আরব আর ইয়েমেনের স্বীকৃত সরকার যৌথভাবে একটা সামরিক অভিযান চালিয়ে বন্দরটির নিয়ন্ত্রণ হুতিদের হাত থেকে ফিরিয়ে নেয়। সেই সময় থেকেই এই আল মুখা ইয়েমেন সরকার আর সৌদি সমর্থিত বাহিনীর হাতে রয়েছে। কিন্তু এখন হুতিদের একের পর এক এই হামলা নতুন একটা প্রশ্ন তৈরি করে দিয়েছে।
হুতিরা কি সত্যি শুধু অস্ত্রের গুদাম আর সামরিক ঘাঁটিতেই আঘাত করছে, নাকি তাদের আসল লক্ষ্য আল-মুখা আবার দখল করা? বিশেষজ্ঞদের মতে হুতিরা যদি আল-মুখা বন্দরের নিয়ন্ত্রণ ফিরে পায়, তাহলে ইয়েমেনের দুটি গুরুত্বপূর্ণ বন্দর তাদের হাতে চলে আসবে। কারণ হুদায়দা বন্দর তো আগে থেকেই তাদের দখলে রয়েছে। এখন তাহলে এটা যদি হয়, তাহলে এতে কি হবে? এতে আদান উপসাগর আর আরব সাগর দিয়ে যাতায়াত করা জাহাজ চলাচলের উপর নজর রাখার একটা বড় কৌশলগত সুবিধা তারা পেয়ে যেতে পারে। আর সেটা হলে ইয়েমেনে ক্ষমতার ভারসাম্যটাই আবার বদলে যেতে পারে। আর এই হামলা এমন এক সময়ে হলো যখন সৌদি আরব, পাকিস্তান আর তুরস্ক মক্কায় একটা নতুন প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে। এই শুক্রবারেই সেই চুক্তি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন হুতিদের এই লাগাতার হামলা আসলে সেই নতুন জোটের জন্য একটা সরাসরি চ্যালেঞ্জ। কারণ সৌদি আরব এখন আর একা দাঁড়িয়ে নেই, একটা নতুন আঞ্চলিক প্রতিরক্ষা জোটের সঙ্গে দাঁড়িয়ে আছে। তাই আল-মুখার লড়াই আর নিছক একটা বন্দরের লড়াই নেই, এর সঙ্গে এখন জুড়ে গেছে ইয়েমেনের কৌশলগত নিয়ন্ত্রণ, সমুদ্রপথ আর একটা নতুন প্রতিরক্ষা জোটের শক্তি পরীক্ষার প্রশ্ন। দর্শক বন্ধুরা, এবার আসা যাক ইরানের খবরে। আলোচনার আড়ালে ইরানের উপর কি বড় কোনো স্থল হামলার প্রস্তুতি চলছে? প্রশ্নটা উঠছে কারণ ইরানি সেনাবাহিনীর সাম্প্রতিক বিবৃতিটা এসেছে ঠিক এমন সময়ে যখন আমেরিকা হামলার বদলে আলোচনার মাধ্যমে যুদ্ধ শেষ করার ছবিটা দুনিয়াকে দেখাচ্ছে। ইরানের সেনাবাহিনী পরিষ্কার বার্তা দিয়েছে, কোনো মার্কিন সেনা যদি ইরানের মাটিতে পাও রাখে তার ভয়ঙ্কর পরিণতি হবে। ইরানি সেনাবাহিনীর স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহান শাহী বলেছেন, যে কোনো ধরনের স্থল হুমকির মোকাবিলার জন্য ইরানের স্থলবাহিনী পুরোপুরি প্রস্তুত। তার দাবি, গত কয়েক বছর ধরে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে এই ধরনের হামলা সামলানোর জন্যই বাহিনীকে তৈরি করা হয়েছে। অর্থাৎ ইরান বহু বছর ধরেই ধরে নিয়েছে যে একদিন না একদিন তার উপর স্থল হামলা হতে পারে। কিন্তু সেই আশঙ্কা কি এখন সত্যিই ঘন হয়ে উঠছে? জাহান শাহী একেবারে স্পষ্ট ভাষায় বলেছেন, কোনো মার্কিন সেনার পা যদি ইরানের মাটিতে পড়ে তারা সেই পা কেটে দেবেন। তিনি আরও বলেছেন, ইরানের সেনাবাহিনী সীমান্তে প্রতিটি নড়াচড়ার উপর নজর রাখছে। দ্রুত প্রতিক্রিয়া বাহিনী, বিশেষ বাহিনী, ড্রোন, কামান এবং সশস্ত্র ইউনিটগুলোকে পূর্ণ প্রস্তুতিতে মোতায়েন করে রাখা হয়েছে। সুতরাং ইরানের প্রস্তুতি আগের থেকেও আরও বেড়েছে। আর প্রস্তুতি বাড়ার মানেই হলো বিপদের আশঙ্কাটাও বেড়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরানি সেনাবাহিনী হঠাৎ স্থল হামলার কথা এত কড়া ভাষায় বলছে কেন? এমন কি প্রয়োজন পড়ল? কারণ এই মুহূর্তে তো আমেরিকার তরফ থেকে আলোচনার কথাই বলা হচ্ছে। ঠিক সেই সময়ে যদি ইরানের সেনাবাহিনী স্থল হামলার বিরুদ্ধে প্রস্তুতির ঘোষণা দেয়, তাহলে এটা নিছক একটা সাধারণ সামরিক বিবৃতিও হতে পারে, আবার এমনও হতে পারে যে নতুন কোনো আশঙ্কা দেখেই ইরান আগে থেকে সতর্ক বার্তা দিয়ে রাখছে। এখানে একটা কথা বলা দরকার। দেখুন, আমেরিকা ইরানে স্থল হামলা শুরু করতে যাচ্ছে এমন কোনো পাকা প্রমাণ কিন্তু এই মুহূর্তে নেই। তবে ইরানি সেনাবাহিনীর এই কড়া বিবৃতি যেটা আপনারা শুনলেন, এটুকু নিশ্চিতভাবেই এটা বলে দিচ্ছে যে আলোচনা যদি ভেস্তে যায় এবং আমেরিকা স্থল হামলার যদি চেষ্টা করে, ইরান তার জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছে। আর এই প্রসঙ্গেই আসছে হরমুজের প্রশ্ন। ইরানের আইআরজিসি আজ আবারও পরিষ্কার করে দিয়েছে, হরমুজ প্রণালী ততক্ষণ খোলা হবে না যতক্ষণ না আমেরিকা ইরানের সমস্ত শর্ত পুরোপুরি মেনে নিচ্ছে। ইরান কি কি শর্ত রেখেছে একবার সংক্ষেপে শুনুন। ইরানের বিরুদ্ধে আমেরিকাকে হুমকি দেওয়া বন্ধ করতে হবে। ইরানের উপর সামরিক পদক্ষেপ চিরতরে বন্ধ করতে হবে। আর এই অঞ্চলে মোতায়েন মার্কিন নৌবাহিনী ও বিমান বাহিনীকে পুরোপুরি সরিয়ে নিতে হবে। এখানেই শেষ নয়, লিস্টে আরও আছে, ইরান সাম্প্রতিক যুদ্ধে হওয়া ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ চেয়েছে, আমেরিকার আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়েছে, আর বিদেশে জব্দ করে রাখা ইরানের সম্পদ অর্থাৎ কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে দেওয়ার দাবিও তুলেছে।
ইরানের বক্তব্য, যুদ্ধ হোক বা আলোচনা, এই শর্তগুলো কোনো অবস্থাতেই বদলাবে না। আপনি যাই করুন না কেন, এগুলোই আমাদের শর্ত। এদিকে ওমান এই গোটা বিষয়ে মধ্যস্থতার চেষ্টা করছে। ইরানের বক্তব্য অনুযায়ী হরমুজের নতুন সমুদ্রপথ এবং সেটি পরিচালনার আইনি পদ্ধতি নিয়েও আলোচনা চলছে তাদের মধ্যে। কিন্তু আসল প্যাচটা কোথায় সেটা একটু বুঝুন। আমেরিকা চায় হরমুজে জাহাজ চলাচল যত দ্রুত সম্ভব আবার শুরু হোক, কারণ এই পথ দিয়েই দুনিয়ার তেল আর গ্যাসের বিরাট একটা অংশ যাতায়াত করে, আপনারা জানেন। আর ইরান এখন শুধু বলছে না যে হরমুজ বন্ধ থাকবে, ইরান এখন এটাও একটা তালিকা করে বলে দিচ্ছে যেটা খুলতে হলে আমেরিকাকে ঠিক কি কি মানতে হবে। অর্থাৎ বলটা আপাতত পুরোপুরি ইরানের কোর্টে বলেই মনে হচ্ছে। আর আমেরিকা যতক্ষণ না এই শর্তগুলো নিয়ে কোনো রাস্তা বের করছে, ততক্ষণ হরমুজ খোলার বিষয়টা এগোচ্ছে না বলেই মনে হচ্ছে। কিন্তু আমেরিকা কি চুপ করে বসে আছে? একেবারেই না, একেবারেই না। আমেরিকা পেছনে অন্য একটা খেলা খেলতে চলেছে, আর সেটাই আজকের শেষ খবর। ইরানের বিরুদ্ধে আমেরিকা এখন বোমা আর মিসাইল দিয়ে হামলা না করে তার দুর্বল হয়ে পড়া অর্থনীতিকে নিশানা করছে, অর্থাৎ ইরানের সবচেয়ে বড় দুর্বলতাকে। ডোনাল্ড ট্রাম্প নিজেই আজ বলেছেন আমেরিকা আপাতত ইরানের বিষয়টা লো কি রাখছে, মানে চড়া সুরে নয়, একেবারে নিচু তারে। রবিবার গভীর রাতে, অর্থাৎ আমাদের হিসাবে আজ সোমবার, ট্রাম্প একটি সাক্ষাৎকারে বলেছেন যে ইরানের সঙ্গে আমেরিকার আচরণ এখন লো কি রাখা হচ্ছে এবং দুই দেশের মধ্যে কেবল আধা খেঁচড়া আলোচনা চলছে, পুরোদস্তুর কোনো আলোচনা নয়। ট্রাম্পের বক্তব্য, আমেরিকা আপাতত ইরানের ভেঙে পড়া অর্থনীতির দিকে তাকিয়ে আছে, সেখানে মূল্যবৃদ্ধি অনেক বেড়ে গেছে আর সরকারের হাতে টাকার টান পড়েছে বলে বলা হচ্ছে। ট্রাম্প তো এমন দাবি পর্যন্ত করেছেন যে ইরানের হাতে নাকি নিজেদের সেনাদের বেতন দেওয়ার মতো যথেষ্ট টাকাও আর নেই। এই দাবি কতটা সত্য সেটা আলাদা প্রশ্ন, কিন্তু তার যুক্তিটা বোঝা যাচ্ছে। আমেরিকার জারি করা নৌ অবরোধ ইরানের উপর আর্থিক চাপ আরও বাড়িয়ে দিয়েছে। ইরানের অর্থনীতি চলে মূলত তেলের উপর ভর করে, আর সেই তেলের জাহাজগুলোকেই আমেরিকা আটকে বসে রয়েছে। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী এই সংঘাতের আর্থিক বোঝা এখন আমেরিকার জন্যও কিছুটা কমেছে। কেন? কারণ তেলের দাম সম্প্রতি ব্যারেল প্রতি $75 কিছুটা নিচে নেমে এসেছে। অর্থাৎ ট্রাম্পের বর্তমান পরিকল্পনাটা পরিষ্কার, ইরানের উপর সঙ্গে সঙ্গে এখন নতুন হামলা না করে তার অর্থনীতির উপর এমন চাপ তৈরি করা যাতে ইরান নিজেই কোনো সমঝোতার জন্য বাধ্য হয়। ট্রাম্প এই গোটা কৌশলটাকে দাবার চালের সঙ্গে তুলনা করেছেন আর বলেছেন তার মতে শেষ পর্যন্ত বিষয়টার সমাধান হয়েই যাবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের গোটা ছবিটা কি দাঁড়ালো? ইয়েমেনে আল মুখা বন্দর নিয়ে লড়াই তীব্র হচ্ছে প্রতিদিন আরও। ইরান স্থল হামলার আশঙ্কার কথা মাথায় রেখে কড়া ভাষায় প্রস্তুতির কথা জানাচ্ছে। হরমুজ খোলার জন্য ইরানের শর্ত আরও কঠিন হয়েছে, আর আমেরিকা বন্দুকের বদলে অর্থনীতিকেই এখন প্রধান অস্ত্র বানিয়েছে। কিন্তু আসল প্রশ্নটা থেকেই যাচ্ছে, আর্থিক চাপ দিয়ে কি সত্যি ইরানকে নত করা যাবে? আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দিতে চাই। একদিকে ইরান এবং আমেরিকার মধ্যে নেপথ্যের খেলা চলছে, পাশাপাশি সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান তারা যৌথ সামরিক জোট গঠন করে কোন দেশটিকে আসলে থ্রেট দিতে চাইছে। নানান রকম প্রশ্ন আসছে, সৌদির ব্যাখ্যা আসছে, ইরানের ব্যাখ্যা আসছে, সবকিছু মিলে মধ্যপ্রাচ্যের জটিলতা বাড়ছে, কমছে না। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে পরিস্থিতি ভালোই চলছে, গুড। জয়েন্ট বেস অ্যান্ড রিউজে সাংবাদিকদের তিনি জানান মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছে। বুঝছেন কত বড় ডাহা মিশা কথা। সতর্কবার্তা উপেক্ষা করার পর একটি ইরানি বন্দরের দিকে যাওয়ার চেষ্টাকারী পানামা পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজের স্টিয়ারিং গিয়ারে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন বাহিনী সেটাকে অচল করে দিয়েছে।
হরমুজ প্রণালী পুনরায় খোলার আগে ইরান মার্কিন যুদ্ধ ও অবরোধ সম্পূর্ণ অবসান, জব্দকৃত সম্পদ মুক্তি এবং একটি আঞ্চলিক যুদ্ধবিরতির দাবি জানিয়েছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মহসেন রেজাই বলেন, সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত প্রণালীটি মানে হরমুজ প্রণালী বন্ধ থাকবে। দর্শক, একটি সাবা সংবাদ সংস্থার তথ্য মতে ইয়েমেনের হুতিরা বাব আল মানদেব প্রণালীতে সামরিক সরঞ্জাম বহনকারী একটি সৌদি জাহাজকে লক্ষ্যবস্তু বানিয়েছে। অর্থাৎ সামরিক অস্ত্র বোঝাই করা একটি জাহাজ সৌদি আরবে সেটাকে উড়িয়ে দিয়েছে ইয়েমেনের অর্থাৎ ইরানের প্রক্সি বাহিনী, ইয়েমেনের হুতি বাহিনী। পাশাপাশি কাতার জানিয়েছে হরমুজ প্রণালী নিয়ে নৌ চলাচলের ভবিষ্যৎ নিয়ে ওমান ইরানের মধ্যে আলোচনা ভালোই অগ্রগতি হয়েছে। পাশাপাশি মার্কিন ইসরায়েল যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালীর অবরোধ মুক্ত করার মধ্যস্থতা প্রচেষ্টা অংশ হিসেবে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মাহসিন নাকভি ইরান সফর করেছেন। দর্শক, আসেন এবার আপনাদেরকে কয়েকটা খবরের বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করছে। ট্রাম্প জোর দিয়ে বলেছেন যে পুরো হরমুজ প্রণালী তাদের কন্ট্রোলে আছে, এটা ইরানের হাতে নেই, এটা আছে এখন আমেরিকার হাতে। তার উত্তরে ইরানের ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মেহবিব মঙ্গলবার উল্লেখ করছেন যে ইরান ইরাক যুদ্ধের সময় পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের 100টিরই বেশি যুদ্ধ জাহাজ ছিল। অর্থাৎ আমেরিকা যখন বলছিল যে তারা পুরো হরমুজ কন্ট্রোলে রেখেছে এবং নেপথ্যে ইরানের বিরুদ্ধে একটা বড় যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল আমেরিকা, তখন ইরান বলছে যে পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের প্রায় 100টিরও বেশি যুদ্ধ জাহাজ ছিল এবং 40 দিনের যুদ্ধ শেষ আগে এবং এই অঞ্চলে 30 থেকে 40টি যুদ্ধ জাহাজ ছিল। ওয়াশিংটনের এখন আর পারস্য উপসাগরে কোনো যুদ্ধ জাহাজ নেই, মানে ইরান তাদের সবগুলোকে ধাবড়িয়ে এলাকা ছাড়া করেছে। মেহবিব বলছেন যুক্তরাষ্ট্র যুদ্ধের পরিণতি নিজেদের ভূখণ্ড থেকে দূরে রাখতে চাইলেও যুদ্ধ চলাকালীন ইরানের প্রতিক্রিয়া সংঘাতের দায়ভার পুনরায় প্রতিপক্ষের উপর চাপিয়ে দিয়েছে। তিনি বলেন, ইরানের সাউথ পার্স, আপনারা জানেন যে মানে ইরানের যে কয়েকটা মানে তেল গ্যাস ক্ষেত্রে অ্যাটাক করেছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি হলো ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্র এবং আসালুহ জ্বালানি কেন্দ্র। মার্কিন হামলার পর ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের মিত্রদের সাথে যুক্ত হয়ে যে লড়াইটা শুরু হয় এবং সেখানে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইরান আমেরিকাকে যে জবাবটি দিয়েছিল তার পরপরই ক্রমান্বয়ে এই অঞ্চল থেকে আমেরিকা পালাতে শুরু করে। দর্শক, ট্রাম্প কি বলছিলেন তার বিষয়টি একটু আমরা উল্লেখ করি, তারপর আরেকটু আলোচনায় আসতে চাই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইরানকে তিনি বিশ্বাস করেন না এবং দাবি করেছেন যে হরমুজ প্রণালীর উপর বর্তমান যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। আমি ইরানকে বিশ্বাস করি না, ট্রাম্প বলছেন। আপনি বলছেন আমি ইরানকে বিশ্বাস করি, আমি সেই ব্যক্তি যে ইরানকে বিশ্বাস করার কথা ভাবতেও পারি না। ওরে ট্রাম্প কাকু রে, তিনি বলছেন তারা আমার সাথে অনবরত মিথ্যা বলছে, আমাকে সিনেমার দিলদার বানিয়ে ফেলেছে। এই কথাটা বলে না, এই কথাটা আমি বললাম আর কি। আমাকে সিনেমার দিলদার বানিয়ে ফেলেছে, আমি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তারা আমার সাথে মিথ্যা বলে আমাকে ধোকা দিচ্ছে, আমাকে ক্ষমতা থেকে সরাবার জন্য প্ল্যান করছে, এরকম কিছু আর কি। এই মুহূর্তে হরমুজ প্রণালীর উপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, ট্রাম্প বলছেন। তাদের কোনো নিয়ন্ত্রণ নেই, পূর্ণ নিয়ন্ত্রণ আমাদের, এটা আমাদের মালিকানাধীন। তিনি বলছেন এটা নাকি তাদের মালিকানাধীন হরমুজ প্রণালী, বুঝছেন। আর ট্রাম্পের জন্য মাঝে মাঝে ভালো লাগে যে এই একটা লোক না থাকলে আমরা এত বিনোদিত হতাম কি করে, বলেন আপনারা। এদিকে ইরান পুরো হরমুজ প্রণালী শুধু কন্ট্রোলে রাখে নাই, এখন পর্যন্ত এখান দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দিচ্ছে না ইরান। আর আমেরিকা স্বপ্নে বলতেছে তাদের কন্ট্রোলে। ইরান কি বলছে দেখেন, সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এসএনএসসি নবযুক্ত প্রধান মহসেন রেজাই তেহরানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জং পিয়ং এর সঙ্গে বৈঠক করেছেন।
সে সময় যুক্তরাষ্ট্রকে বলেন, যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরান ও তার আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে হবে এবং হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে পুনরায় খোলার জন্য ইরানের আটকে থাকা তহবিল ছেড়ে দিতে হবে। যতদিন না যুক্তরাষ্ট্র তার আচরণ পরিবর্তন করে, ইরান শর্ত মেনে নিচ্ছে না এবং ইরানের শর্ত মেনে নিচ্ছে, ততদিন হরমুজ প্রণালী পুনরায় খোলা হবে না। একদম সাফ জানিয়ে দিয়েছেন তিনি সাম্প্রতিক সময় নতুন দায়িত্বে বসেছেন। দর্শক, এই হলো আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আমরা আংশিক আপনাদের জানালাম। আসেন কি হচ্ছে। ইরান এই মুহূর্তে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে তাদের মূল খেলাটা খেলছে এবং আমেরিকা যত দাবি করুক, আসলে হরমুজ প্রণালী পুরোটাই ইরানের দখলে আছে এবং যখনই হরমুজ প্রণালী দিয়ে কোনো যাতায়াত হয় ইরানের অনুমতি ছাড়া, সঙ্গে সঙ্গে ইরান সেখানে হামলা করছে এবং আমেরিকা এখানে কোনোভাবেই তার কন্ট্রোল নিতে পারছে না। হ্যাঁ, আমেরিকাও চেষ্টা করছে ইরানের জাহাজকে টার্গেট করতে, এটা সত্য কথা। এবং যখনই এই চিন্তাটা ইরানের বিরুদ্ধে আমেরিকা করছে, তখন অটোমেটিক দেখা যায় যে ইরান আমেরিকার জাহাজকে আবার টার্গেট করে বসছে। এরই মধ্যে আরো কিছু খবর আসছে এরকম যে সৌদি আরবে এ পর্যন্ত ইয়েমেনের হামলায় শতাধিক সেনা প্রাণ হারিয়েছে। মধ্যপ্রাচ্যের বেশ কিছু আউটলেট বলছে, প্রথম যে রিপোর্টটিতে এসছে সেখানে বলা হয়েছে তাদের 30 জন সেনা প্রাণ হারিয়েছে এবং 50 জন আহত হয়েছে। পরবর্তী আরো বেশ কিছু আউটলেট এবং পশ্চিমা দুনিয়ার আরো কিছু গণমাধ্যম বলছে যে হুতিদের হামলায় সৌদির 60 জনের বেশি, বুঝতে পারছেন, 50-60 যেটাকে আমরা বলি, 60 জনের বেশি সেনা চলে গেছে বিশেষ জায়গায়। এবং আরো কিছু আউটলেট বলছে যে হামলার ধারাবাহিক হামলায় তাদের প্রায় শতাধিক সেনা হতাহত হয়েছে। পাশাপাশি তাদের তেল ক্ষেত্রগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, আরামকো থেকে শুরু করে, এবং তাদের গুরুত্বপূর্ণ পানি শোধনাগার থেকে শুরু করে তাদের আরো যে গুরুত্বপূর্ণ স্ট্রাকচারগুলো আছে সেখানে হুতিদের হামলায়, তাদের জাহাজে হুতিদের হামলায়, তাদের অস্ত্রের জাহাজে, তেলের জাহাজে হুতিদের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টা কি আসলে? যে সৌদি আরব শান্ত ছিল, যে সৌদি আরব ইরানের সাথে কোনো বিরোধে যাচ্ছিল না, হঠাৎ করে তারা এই কাজটা করলো কখন? যখন আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা শেষ হলো, তার পরপরই হুতিদের একটা প্রতিনিধি দল ইয়েমেন থেকে ইরানে আসে এবং তারা যখন সানা বিমানবন্দরে নামতে যায়, তখন সেই সানা বিমানবন্দর রানওয়ে লক করে দেয় সৌদি আরব এবং দুই দেশের মধ্যে উত্তপ্ততা বাড়ে এবং সানাতে হুতিদের বিমানটিকে টার্গেট করে হিট করে সৌদি আরব। পরক্ষণে সে বিমানটি অন্য একটি শহরে গিয়ে নামে। এরপর হুতিরা প্রতিশোধ হিসেবে সৌদির উপর টার্গেট করে। এটা হলো তাদের স্টার্টিং যাত্রা। এরপর ইরানের কিছু মিলিশিয়াদের টার্গেট করে সৌদি এবং আমেরিকা একযোগে হামলা করে। এর উত্তরেই ইরান পাল্টা জবাব না দিলে তার প্রক্সি হুতিদের দিয়ে সৌদিকে মোটামুটি নাচিয়ে তুলেছে। সৌদি আরব এখন হুতি বা ইরানের ভয় বলা যায়, তারা আমেরিকার বলয় থেকে বেরিয়ে এমন একটি বলয় চুজ করছে, অর্থাৎ মুসলিম ব্লক। কারণ আমেরিকা ব্লকে যখন ইরান হামলা করে, বিশ্ব এটাকে অ্যাপ্রিসিয়েট করে, তাই তারা পাকিস্তান বা তুরস্কের মতো দুটো শক্তিশালী দেশকে তাদের পাশে আনছে। এই ইস্যুটি আমাকে অনেকে প্রশ্ন করেছেন, এটা নিয়ে আমি আজকে বা কালকে আমাদের তুরস্কের কি বলে টিআরটি ওয়ার্ল্ডের সাংবাদিক ওয়ালিদ বিন সিরাজের সাথে একটা লাইভ করবো। আমি মাঝখানে একটু সফরে ছিলাম, 3-4 দিন কোনো ভিডিও দিতে পারিনি। অলিদ ভাইয়ের সাথে আমার টেলিফোনে বারবারই কথা হচ্ছিল, দুজনের টাইম সেট করেও আমি আসলে সময় দিতে পারিনি। তো আমি আবার কালকে একটা জরুরি কাজে বের হব, চেষ্টা করবো সফর সময়টার মধ্যেই আপনাকে আপডেট সংক্ষিপ্ত হলে খবরগুলো পৌঁছে দেওয়ার জন্য। কারণ আপনারা মুখিয়ে থাকেন খবরের জন্য। আমাকে অনেকেই কমেন্ট করেন এরকম যে মাসুম ভাই আপনার জন্য খুব টেনশন হচ্ছিল, দোয়া করছিলাম, নামাজ পড়ে দোয়া করছিলাম। আমার না, মানে এই কথাগুলো, এই কমেন্টগুলো যখন পড়ি আমার চোখ ভিজে যায় যে মানুষকে ভালোবাসে এভাবে। এই পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা পাওয়ার মানে সবার সৌভাগ্য হয় না। আমি কালকে থেকে অনেকগুলো কমেন্ট পড়েছিলাম, মাসুম ভাই আপনাকে 2 দিন পাচ্ছি না, 3 দিন পাচ্ছি না, 4 দিন, আমাদের টেনশন বাড়ছিল, আমরা দোয়া করছিলাম আপনার জন্য। আসলে আমার আর কিছু লাগবে না, আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, সবচেয়ে মূল্যবান জিনিস হলো দোয়া। এই দোয়াটা সবার ভাগ্যে জোটে না। আমি চেষ্টা করব। আপনাদের কমেন্টগুলো পাওয়ার পর আমার মনে হচ্ছিল যে আমাকে আর একটু সিরিয়াস হতে হবে। সফরের মধ্যে কষ্ট হলেও
একটু করে হলেও আপনাদের সংক্ষিপ্ত খবরগুলো আমার দেওয়া উচিত। আমি ইনশাআল্লাহ কালকে থেকে হয়তোবা আবার সফরে বেরোবো। আমি আপনাদেরকে আবারও আপডেট খবর দেওয়ার চেষ্টা করব। প্রতি মুহূর্তে যে খবরগুলো আসবে আমি দেবো, সংক্ষিপ্ত হলেও দেবো। হয়তো শুনতে বুঝতে একটু কষ্ট হবে আপনাদের। আমি কখনো গাড়িতে থাকবো, কখনো হোটেলে থাকবো, এই জন্য বললাম।